প্রায় ১৬ বছর পর গ্রামের বাড়ি এলাম। চারিদিক কত সুন্দর, ফুরফুরে বাতাস, সবুজ ঘাস। উফ, দেখেই মন ভরে যায়। আমি আরিয়ান। আমার জন্মের আগেই আব্বু আম্মু ঢাকা চলে যায়, কারণ তারা গ্রামের বাড়িতে থাকতে স্বচ্ছন্দ বোধ করে না। গ্রামে এসেছি আজ দ্বিতীয় দিন। আমাদের গ্রামের বাড়ির যিনি কেয়ারটেকার, তার নাতি প্রায় আমাদের সমবয়সী। এখানে আমাদের বলতে আমি ও আমার দুইজন বন্ধুর কথা বলেছি। কেয়ারটেকার রফিক দাদুর নাতি আব্রাহাম আমাদের গ্রামটা ঘুরে দেখানোর জন্য বের হলো। প্রায় অনেক কিছুই ঘুরে ঘুরে দেখলাম। বেশ মনোরম পরিবেশ। গ্রাম ঘুরে বাড়ি ফেরার পথে দেখলাম একজন হুজুর একটা লোককে নিম পাতার ডাল দিয়ে মারছে আর বলতেছে, এই নিষ্পাপ ছেলেটি দেখো কেন এনেছি শয়তান, ছেড়ে দে এই নিষ্পাপ ছেলেটিকে। এটা দেখে আমি কৌতূহলবশত হুজুরের কাছে গিয়ে হুজুরকে বলি, আপনি কি মানুষ? একটা মানুষকে কিভাবে এমন করে অত্যাচার করেন আপনি? আপনি নিজের ভালো চাইলে ছেলেটিকে আর একটি ফুলের টোকাও দিবেন না। আপনাকে তো এর আগে কখনো গ্রামে দেখিনি, নতুন এসেছেন গ্রামে? মানে হুজুর, উনি খান সাহেবের নাতি। ও, শহর থেকে এসেছেন বুঝি। আপনি এদের বিষয়ে কিছু জানেন না। শুধু শুধু ওদের বিষয়ে কথা বলে নিজের সময় নষ্ট করবেন না সাহেব। ওরা ইনসানের দুশ্মন। ওরা মানে? ওরা কারা? এই যে এই নিষ্পাপ ছেলেটিকে দেখছেন, ওর দেহ যে শয়তান আছে, সে হচ্ছে ইনসানের দুশ্মন। এই বলে হুজুর সাহেব আবারও ছেলেটিকে নিম পাতার ডাল দিয়ে আঘাত করে এবং ছেলেটি প্রচুর বেদনায় চিৎকার করে ওঠে। এই করুণ দৃশ্য দেখে আমি থাকতে না পেরে হুজুরের হাত থেকে নিম পাতার ডালটা কেড়ে নিয়ে ফেলে দিই আর বলি, যদি ভালো চান ওকে ছেড়ে দিন, নয়তো আপনার বিপদ আছে বলে দিলাম। এই বলে আমি চলে আসছিলাম। ঠিক তখন হুজুর সাহেব আমাকে পিছু ডাক দিয়ে বললেন, বিপদ আমার না, বিপদ আপনার হতে চলছে। যত তাড়াতাড়ি সম্ভব এই পাহাড়ি তলা গ্রাম ছেড়ে যান, আপনার প্রাণ সংশয় হতে পারে। আপনি দয়া করে এখান থেকে চলে যান। আমি ওনার কথার তোয়াক্কা না করে বাসায় ফিরে এলাম। সারাদিন ঘোরাঘুরি করলাম। সন্ধ্যার সময় আমি, রনি, তৌহিদ আর আব্রাহাম বিকেলের ঘটনা নিয়ে আলোচনা করার সময় আম্মু পিছন থেকে চা দিতে এসে সবটা শোনে এবং আমাদের বলে, কি হয়েছে বিকেলে? মানে আন্টি, বিকেলে দেখলাম একজন হুজুর একটা ছেলেকে মারছিল আর বলছিল এই নিষ্পাপ ছেলেটিকে ছেড়ে দে, ইনসানের দুশ্মন। আব্রাহাম, ওরা কোন হুজুরের কথা বলছে? আসলে খালামুনি, ওনারা আলতাফ সাহেবের কথা বলছে। শোনো বাবারা, আলতাফ সাহেব বহুদিন ধরে এই পাহাড়িতলা গ্রামে আছেন। আর ওনার বাবা আরিয়ানের বড় আব্বু, মানে ওর দাদার বাবার সময়কাল থেকে এই গ্রামে এসেছিল। তখন নাকি আলতাফ সাহেবও ছোট ছিল। তারপর তিনি আরিয়ানের দাদার সময় থেকে এই গ্রামে ইমামতি করেন এবং গ্রামের লোকদের বিনামূল্যে সেবা ও সাহায্য করেন। তাছাড়া ওনার দেওয়া সতর্কবাণী অক্ষরে অক্ষরে সত্যি হয়। এই বলে আম্মু চলে গেলেন। তারপর আমরা নিজেদের মধ্যে একটু গল্পগুজব করে ঘুরতে চলে গেলাম। পরের দিন আমরা চারজন আবারও ঘুরতে বের হলাম। সবার সাথে হাঁটতে হাঁটতে হঠাৎ খেয়াল করলাম একটা মেয়ে, চোখগুলো ডাগর ডাগর নীল নয়না, দুধে আলতা গায়ের রং, হালকা কোকড়ানো চুল, যেন তাকে বহু যুগ আগেও কোথাও দেখেছি। আনমনে তার পিছু করতে করতে এক নির্জন জায়গায় চলে এলাম, যেখানে শুধু একটা বিশাল বটগাছ ছাড়া আর কিছুই দেখতে পারছিলাম না। কিন্তু আমি সেই মেয়েটিকে বটগাছের পাশ দিয়ে যেতে দেখলাম, অথচ এখন তাকে খুঁজেই পাচ্ছি না। পাগলের মতো তাকে এদিক সেদিক খুঁজছি, তারপরও তাকে খুঁজে পেলাম না। আমি যে সবার কাছ থেকে আলাদা হয়ে গেছি সেদিকে আমার কোনো হুঁশ নেই। হঠাৎ মোহ কাটে আব্রাহামের চিৎকারে। এই কি সাব, আপনি নিষিদ্ধ স্থানে কি করছেন? আপনি জানেন না এই জায়গা আসা বারণ? আপনি জানেন আমরা আপনাকে চারদিকে কত খোঁজাখুঁজি করলাম, আর আপনি এখানে এসে দাঁড়িয়ে আছেন? আমি চুপ করে হালকা মাথা নেড়ে চলে এলাম ওদের সাথে। বাসায় এসে আব্রাহামকে ডাক দিয়ে আলাদা করে জিজ্ঞেস করলাম, আচ্ছা আব্রাহাম, ওই জায়গাটাকে নিষিদ্ধ স্থান বলা হয় কেন? আর ওই জায়গায় যাওয়া
বারণই বা কেন? কথিত আছে বহু যুগ আগেই গ্রামে একটা ডাইনির অভিশাপ ছড়িয়ে পড়েছিল। তারপর আপনার পরদাদা নিজের জীবনের বিনিময়ে ওই ডাইনিকে নিষিদ্ধ স্থানে বন্দি করে রেখেছে। আব্রাহামের সাথে কথা বলতে বলতে হঠাৎ আমার চোখ দেওয়ালের দিকে পড়ল। দেখলাম একটা ছায়া যেন সরে গেল। এতটা পাত্তা না দিয়ে চলে এলাম রুমে। আব্রাহামের কথা শুনে আমি চিন্তিত হয়ে গেলাম। আমি মনে মনে ভাবছি, আমি কি ডাইনের চক্করে পড়ে গেলাম? তারপর থেকে আমি কেমন অন্যমনস্ক হয়ে থাকি। আমার চিন্তায় শুধু ওই মেয়েটি। ওকে ছাড়া যেন আমি অন্য কোনো কিছু ভাবতেই পারছিলাম না। মাথা জুড়ে শুধু নীল নয়না মেয়েটি আর একটা দুশ্চিন্তা মেয়েটি। সেই ডাইনি নাকি অন্য কেউ? আমাকে এমন অন্যমনস্ক দেখে আম্মু আমাকে জিজ্ঞেস করলেন, আরিয়ান, কি হয়েছে তোর? কই কিছু হয়নি তো। তোকে 2 দিন ধরে দেখছি কেমন অন্যমনস্ক হয়ে আছিস। কি হয়েছে সত্যি করে বল তো। আচ্ছা আম্মু, গ্রামের ওই নিষিদ্ধ স্থানের কাহিনী কি? আম্মু আমার মুখের দিকে থ হয়ে তাকিয়ে রইল। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, এই বিষয়ে আমি কিছুই জানি না। যা, অনেক রাত হয়েছে, এবার ঘুমোতে যা। আম্মুর কথায় আমার অনেক সন্দেহ হলো। তার চোখে মুখে এক ভয়ের ছাপ দেখতে পেলাম এবং সত্যিটা আড়াল করতে চাইছে। পরদিন সকালে ঘুম থেকে উঠে দোতলার বারান্দায় দাঁড়িয়ে নিচের দিকে খেয়াল করলাম তৌহিদ আর আব্রাহাম কিছু একটা নিয়ে কথা বলতেছে। ওদের দেখে আমিও নিচে নেমে এলাম। ওদের সামনে যেতেই তৌহিদ আমতা আমতা করে বলল, কিরে, এত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল? হ্যাঁ ওই আর কি। তখনই রনি ভেতর থেকে ডাক দেওয়ায় তৌহিদ তড়িঘড়ি করে ভেতরে চলে গেল। আমি আব্রাহামকে নিয়ে সেই মৌলানা আলতাফ সাহেবের বাসায় যাব ভাবলাম। আব্রাহামও সাথে সাথে রাজি হয়ে গেল। আব্রাহামকে সাথে নিয়েই চলে গেলাম আলতাফ সাহেবের বাড়ি। হুজুর, শহরের সাব এসেছেন আপনার সাথে দেখা করতে। কি মনে করে আসা হলো এই গরিবের দরবারে? মানে হুজুর সাহেব, আমাকে ক্ষমা করে দিবেন প্লিজ। আসলে আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম আপনি ভুল কাজ করছেন, কিন্তু বাসায় গিয়ে আম্মুর মুখে আপনার ও আপনার পিতার কথা শোনার পর আমি আমার ভুল বুঝতে পেরেছি। ও, আমি কিছু মনে করিনি। আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। আচ্ছা, আমরা তাহলে আসি। চলে যাবেন? আচ্ছা যান, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব এই গ্রাম থেকে চলে যাবেন। আর একটা কথা, আপনার বন্ধুরাই কিন্তু আপনার বিপদ হয়ে দাঁড়াবে। মানে ওরা আমার বিপদ হবে কেন? সময় হোক সব বুঝতে পারবেন। আমি অনেকটা অবাক হয়ে বাড়ি ফিরে গেলাম। বাড়ি গিয়ে তৌহিদ আর রনিকে নিয়ে বের হলাম আবারও গ্রাম ঘুরতে। সারাদিন ঘোরাঘুরি করলাম। আজকে একটা পাহাড়ি ঝর্ণা সফরে গিয়েছিলাম। ঝর্ণাটার সামনে যেতেই আমার খুব মাথা ব্যথা শুরু হলো এবং মাথা ব্যথা অবস্থায় আমি ঝাপসা ঝাপসা কিছু দেখছিলাম, কিন্তু কি দেখছিলাম সেটাই মনে পড়ছিল না। কিন্তু এতটুকু সত্যি যে আমি আমার ওই প্রতিবন্ধী দেখলাম। যদি আমার ওই প্রতিবিম্ব দেখে থাকি তাহলে এমন ঝাপসা কেন? আর এর আগে তো কখনোই আমি এই পাহাড়িলতা গ্রামে আসিনি, তাহলে কি করে এই জায়গায় দেখতে পাবো? আমি অসুস্থ হয়ে বাড়ি ফিরে এলাম। তৌহিদ আর উনি আব্রাহামের সাথেই ঘুরছিল। আমি বাসায় ফিরে আসি সন্ধ্যাবেলা। সন্ধ্যায় নাস্তা করে কিছুক্ষণ টিভি দেখলাম, ফোন ঘাটাঘাটি করলাম। রাতে আম্মুকে বললাম, আব্বুকে বলো আমাদের যেন কালকেই এসে নিয়ে যায়। হঠাৎ কালকেই চলে যাওয়ার কথা বলছিস কেন? তুই তো গ্রামের বাড়ি আসার জন্য পাগল হয়ে গিয়েছিলি, এখন তুই চলে যেতে চাইছিস? হ্যাঁ, আমি কালকেই চলে যাব। তোমাদের থাকার ইচ্ছা হলে তোমরা আরো কিছুদিন থাকতে পারো। আচ্ছা, কালকে তোর আব্বুকে এসে নিয়ে যেতে বলবো। এখন যা, ঘুমা, অনেক রাত হয়েছে। আম্মুকে বিদায় জানিয়ে আমি ঘুমাতে গেলাম, কিন্তু কিছুতেই ঘুম আসছিল না। কারণ আমার মনে তখনও সেই মেয়েটি আর গ্রামের সেই নিষিদ্ধ স্থানটির কথাই ঘুরপাক খাচ্ছিল। তাই কাউকে না জানিয়ে একা একা সেই নিষিদ্ধ স্থানে চলে গেলাম। জায়গাটা আজকে যেন একটু অন্যরকম মনে হচ্ছে। বটগাছটির ভেতর থেকে যেন অনেকের কান্নার শব্দ ভেসে আসছে।
একটু ভালো মতো লক্ষ্য করে দেখলাম গাছের এক কোণে একটা মাটির পাত্র বেঁধে রাখা ছিল। পাত্রটি মনে হচ্ছিল বহু বছর ধরে এই গাছে বাঁধা পড়ে আছে। তাছাড়া গাছে অনেক লাল সুতা ও তাবিজ বেঁধে রাখা ছিল। সুতা আর তাবিজগুলো যেন শ্যাওলা পড়ে প্রায় নষ্ট হয়ে গেছে। যাই হোক, আমার কাজে এসবে না। আমার কাজ হলো সেই মেয়েটিকে খুঁজে বের করা আর তাকে জিজ্ঞেস করা সে কেন এই নিষিদ্ধ স্থানে আসে। আর একটু লক্ষ্য করে দেখতে যাব, তখনই রিশার কল। কথায় কথায় বলাই হয়নি, রিশা আমার উডবি ওয়াইফ, আমার বাবার বন্ধু রাশিদ আঙ্কেলের একমাত্র মেয়ে আর আমার কলেজ লাইফ থেকে বেস্ট ফ্রেন্ড। তখন রিশার কল পেয়ে যেন আমার হুঁশ ফিরে। রিশার কল রিসিভ করতেই ফোনের অপাশ থেকে রিশা কাঁদো কাঁদো গলায় বলল, এই, তুমি এমন বেইমান হলে কিভাবে? কি? আমি আবার কি করলাম? গ্রামের বাড়ি গিয়েছো আজকে প্রায় 9 দিন হয়ে গেল। এতদিনে একটা কল বা টেক্সট দেওয়ারও প্রয়োজন মনে করোনি তুমি আমায়? ওহ, এই ব্যাপার। আচ্ছা বাবা, সরি। এখন থেকে প্রতিদিন তোমাকে কল দেব। আর গ্রামের পরিবেশটা এত সুন্দর যে একবার গ্রাম ঘুরতে বের হলে কোনো কিছুই মনে থাকে না। এত কিছু আমি বুঝি না। তুমি এখন থেকে প্রতিদিন আমার সাথে কথা বলবে। আচ্ছা ঠিক আছে। আর আমরা হয়তো কালকে চলে আসব। ওরা না আসলেও আমি কালকে চলে আসব, এটা শিওর। ওমা, কেন? তোমরা না অনেক দিনের জন্য গিয়েছো, তাহলে কালকেই চলে আসবে কেন? আর ওরা না আসলেও তুমি চলে আসবে কেন? কি হয়েছে আমার কাছে বলো তো? না, তেমন কিছু না। এমনি তোমাকে ছাড়া একা একা ভালো লাগে না, তাই চলে আসবো তোমার কাছে। এভাবেই রিশার সাথে কলে কথা বলতে বলতে তাড়াতাড়ি করে ওই জায়গা থেকে বাসায় ফিরে আসি। বাড়ির সদর দরজা দিয়ে ভিতরে ঢুকতেই দেখি আম্মু, তৌহিদ, রনি আর রফিক দাদু দাঁড়িয়ে আছে। আমি অবাক হয়ে তাদেরকে জিজ্ঞেস করি, এ কি, এত রাতে তোমরা এখানে কি করো? এত রাতে আমরা কি করি? এত রাতে তুমি বাইরে কি করছিলে? এত রাতে কোথায় গিয়েছিলে দাদু ভাই? জানো, আমরা কত দুশ্চিন্তা করছিলাম তোমার জন্য। তুই একা একা কোথায় গিয়েছিলি? তোর যে আজকে শরীর খারাপ করলো, তারপরও তুই একা একা কি করে বাইরে বের হলি? আজকে যা করেছো করেছো, আর যেন কখনো এমন না হয়। কাল সকালে তোমার আব্বু আসবে, ব্যাগ প্যাক করে রেখো, কালকেই আমরা চলে যাব। হ্যাঁ, কালকেই। ড্রয়িং রুমের কথোপকথন শেষ করে আমরা যে যার রুমে ঘুমাতে চলে গেলাম। সকালে সবাই ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে বসেছি। ব্রেকফাস্ট প্রায় শেষের কাছাকাছি, তখন আব্বু এসে হাজির। আমরা সবাই ব্রেকফাস্ট শেষ করে আব্বুর সাথে বের হওয়ার জন্য কথা বলছি। তখন তৌহিদ বলল, আসলে আঙ্কেল, আপনারা যান, আমি আর রনি বিকেলে আসছি। কি বলো, তোমরা একা একা যেতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, আমরা চিনবো, আপনি একদম টেনশন করবেন না। আচ্ছা, তাহলে তোমরা কিন্তু ঠিক মতো চলে এসো। তোমাদের সাথে কি আরিয়ানকেও রাখবে নাকি ওকে আমাদের সাথে নিয়ে যাব? না না আন্টি, ওকে আপনার সাথেই নিয়ে যান। আচ্ছা তাহলে ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। আর এই ধরো আমার কার্ড, পাসওয়ার্ড হচ্ছে, তোমাদের যত টাকা লাগে খরচ করবে, ঠিক আছে? আচ্ছা আঙ্কেল। তারপর আমি আর আব্বু আম্মু চলে আসি। রনি আর তৌহিদ গ্রামে থেকে যায়। রনি আর তৌহিদকে আব্বুর কার্ড দিয়ে আমরা শহরের উদ্দেশ্যে রওনা হলাম। বাড়ি ফিরতে ফিরতে বিকেল হয়ে গেল, কারণ আমরা রাস্তায় আব্বুর সাথে তার কলিগদের মিটিং অ্যাটেন্ড করেছিলাম। সর্বোপরি আমরা বিকেলে বাসায় ফিরে আসি। বাসায় এসেই সবার আগে আমি গোসল করতে গেলাম। গোসল সেরে আম্মুকে রান্নার কাজে হেল্প করলাম। তারপর একসাথে খাওয়া দাওয়া করে আমি আমার রুমে শুয়ে শুয়ে গান শুনছিলাম। হঠাৎ করে ইয়ারফোনে গান আসা বন্ধ হয়ে গেল। আমি চেক করে দেখলাম ফোন থেকে গান পাস হয়ে গেছে। গানটা আবার চালু করে শুনতে লাগলাম। এবার হঠাৎ করে বেডের এক কোণে পড়ে থাকা হেডফোন থেকে গান ভেসে আসছে। চেক করে দেখলাম ল্যাপটপের সাথে একটা কানেক্ট নেই, আর ল্যাপটপটাও বন্ধ। তাহলে এটাতে গান বাজছে কিভাবে? কি হচ্ছে আমার সাথে? বুঝে উঠতে না পেরে বেড থেকে নিচে নেমে দাঁড়াতেই লোডশেডিং হলো। আমি ফোনের ফ্ল্যাশ অন করলাম, কিন্তু পরক্ষণেই ফোনের ফ্ল্যাশটা নিজে নিজে অফ হয়ে যাচ্ছে। রাগে ফোনটা আছাড় দিয়ে
রুম থেকে বের হব, তখন দেখি রুমের দরজা বাইরে থেকে বন্ধ। অনেকক্ষণ দরজা ধাক্কালাম, কিন্তু খুলল না। হঠাৎ করে রুমের লাইট জ্বলে উঠল। লাইটের আলোয় খেয়াল করলাম সেই মেয়েটিকে, যে আমার পিছনে দাঁড়িয়ে আছে। আমি পিছন ফিরে তাকাতেই রুমের লাইট নিজে নিজে জ্বলছে আর নিভছে। এবার আমি কিছুটা ভয় পেতে লাগলাম। হঠাৎ করে মেয়েটি আমার সামনে থেকে উধাও হয়ে গেল। কিছুক্ষণ পর মেয়েটি আমার পেছন থেকে কাঁধে হাত দিল। আমি পেছনে তাকিয়ে দেখি এত সুন্দর মেয়েটির চেহারা বিধ্বস্ত হয়ে পচে পড়েছে। এই দৃশ্য দেখে আমি ভয়ে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরল রনির কলের শব্দে। খেয়াল করলাম আমি নিচে পড়ে আছি। আমার মাথার একপাশে আমার ফোনটা পড়ে আছে। ফোনটা হাতে নিয়ে দেখি রনি প্রায় 33টা কল করেছে। প্রায় রাত 3:17। আমি কল ব্যাক করতেই রনি ভয় ও আতঙ্কের সাথে আমাকে বলছে, এতক্ষণে তোর কল ব্যাক করার সময় হলো? কেন রে, কি হয়েছে? আর তোর ভয়েস এমন লাগছে কেন? ভাই, তৌহিদ আর আব্রাহাম বেঁচে নেই। তুই যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এখান থেকে নিয়ে যা। কি কি বলছিস এগুলো? কি হয়েছে ওদের? আর তুই কোথায় আছিস এখন? আমি এখন পাহাড়তলি গ্রামে আছি। তুই প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যা, প্লিজ। তোরা এখন ওই গ্রামে থেকে আসিসনি? আর আসবো কিনা জানি না, সে আসতে দিবে না। মানে সে কে? কার কথা বলছিস তুই? এত কিছু বলার সময় নেই, তুই প্লিজ তাড়াতাড়ি আয়। রনির কথা শুনে আমি তাড়াতাড়ি করে পাহাড়িলতা গ্রামের উদ্দেশ্যে বের হলাম। বাইরে যেতেই দেখলাম আমাদের তেঁতুল গাছের পাশে সেই মেয়েটি মাটি খুঁড়ছে, আর আমার দিকে তাকিয়ে একটা বিজসব চেহারা নিয়ে হাসি দিল। আমি কিছু বুঝে ওঠার আগেই হয়তো জ্ঞান হারাই। জ্ঞান ফিরতেই দেখি আমি আমার রুমেই আছি। প্রথমে বাড়ির বর্ণনা দিই। সদর দরজা দিয়ে ঢুকতেই একটা বিশাল ড্রয়িং রুম। ড্রয়িং রুমের ডান পাশে ফ্যামিলির সবার জন্য একটা বাড়তি ওয়াশরুম। তাছাড়া প্রত্যেক রুমেই একটা অ্যাটাচড ওয়াশরুম আছে। আর বাম পাশে কিচেন। সদর দরজা দিয়ে নাক বরাবর হাঁটলেই দুই দিকে 2টা সিঁড়ি। সিঁড়ি বেয়ে উপরে উঠলে 4টা বেডরুম, একটা আমার, একটা আব্বু আম্মুর, আর 2টা গেস্ট রুম। মূল গল্পে আসি। দিন শেষ হয়ে যখন সন্ধ্যা নামলো, ঠিক তখন বাইরে ঘুটঘুটে অন্ধকারের সাথে প্রচুর বৃষ্টি। ফোর্ট টিপতে টপতে দোতলা থেকে ড্রয়িং রুমে এসে পা রাখতে না রাখতেই কারেন্ট চলে গেল। সরু বিদ্যুতের আলোয় সোফায় বসে বসে ফোন টিপছি। হঠাৎ এই বৃষ্টির মধ্যে দরজায় নক, আর চিৎকার করে বলছে, আরিয়ান, দরজা খোল, আমি তো আম্মু। আমি দরজা খুলতে যাব, ঠিক তখনই দোতলা থেকে আম্মুর ডাক। যাস না, শব্দটা আমিও শুনেছি। আমি অবাক দৃষ্টিতে দোতলায় আম্মুর দিকে যাব, ঠিক তখনই ড্রয়িং রুমের ডান পাশ অর্থাৎ ওয়াশরুমের ভিতর থেকে আম্মু সজোরে চিৎকার দিচ্ছে। আরিয়ান, আমি ওয়াশরুমে আটকে গেছি, দরজা খোল। আমি হতভম্ব হয়ে আতঙ্কের সাথে ওয়াশরুমের সামনে যাচ্ছি আর ভাবছি আম্মু নিজেদের ওয়াশরুম রেখে নিচতলার ওয়াশরুমে কি করছে। ওয়াশরুমের দরজা খুলবো, হাত বাড়াচ্ছি, ঠিক ওই মুহূর্তে কিচেন থেকে আম্মু আমাকে ডাকছে। আমি প্রায় পাগল হয়ে যাচ্ছি। কি হচ্ছে আমার সাথে? আমি কোথায় যাব কিছুই বুঝতে না পেরে তাড়াহুড়া করে কিচেনের সামনে গিয়ে দেখি আম্মু 1 গ্লাস দুধ চামচ দিয়ে নাড়ছে। আমি অবাক হয়ে মনে মনে ভাবছি, আমি তো দুধ খাই না, তাহলে আম্মু কার জন্য দুধ ঠান্ডা করছে? আমি সামনে আগাতেই দেখি আম্মু আলতো করে আমার দিকে তাকালো। আম্মুকে দেখে আমি প্রায় শিউরে উঠলাম। এটা কে? এটা আমার আম্মু হতে পারে না। তাহলে এটা কে? আম্মুর চোখগুলো একদম কালো, মুখের রং ফ্যাকাশে। আমার দিকে তাকিয়ে এক বিদঘুটে হাসি দিতেই আমি এক চিৎকার দিলাম। চিৎকার দিয়ে উঠতেই আম্মু বলল, কি হয়েছিল তোর? সেই ভোরবেলা তোকে বাইরে অজ্ঞান অবস্থায় পেয়েছি। আর তুই বাইরেই বা কেন গিয়েছিলি? সারাদিন গেল জ্ঞান ফিরেনি, এখন আবার চিৎকার দিয়ে উঠলি। আমি ফেল ফেল করে আম্মুর দিকে তাকিয়ে রইলাম আর ভাবলাম, তার মানে এতক্ষণ আমি অন্য জগতে ছিলাম। তখনই আমার রনির কথা মনে পড়ল। তাড়াতাড়ি করে পাহাড়িলতা গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আম্মু পিছন পিছন অনেক ডাকলো, কিন্তু আমি কোনো সাড়া দিলাম না। পথে যেতে যেতে রনিকে অনেক কল দিলাম,
কিন্তু কেউ কল ধরছে না। হঠাৎ রাস্তার মাঝে এক পাগল মহিলা আমার গাড়ি আটকে দাঁড়ালো। আমি গাড়ির কাঁচ তুলতেই মহিলাটি বলল, কোথায় যাচ্ছেন? নিজের বিপদ নিজেই ডেকে আনছেন, ফিরে যা বলছি। আমি তার কথার তোয়াক্কা না করে আবারও গাড়ি ড্রাইভ করে চালাতে লাগলাম। অবশেষে 2.5 ঘন্টা চলার পর গ্রামে এসে পৌঁছালাম। সারা গ্রাম খুঁজেও রনিকে পেলাম না। তখনই আমার মাথায় টনক নড়ে উঠল। রনি হয়তো সেই নিষিদ্ধ স্থানে আছে, কারণ সেদিন যখন আমি আর আব্রাহাম নিষিদ্ধ স্থান নিয়ে কথা বলছিলাম তখন কেউ লুকিয়ে আমাদের কথা শুনছিল। তার মানে ওই দিন তৌহিদ অথবা রনির মধ্যে কেউ একজন আমাদের কথা শুনছিল। তাড়াতাড়ি করে চলে গেলাম সেই নিষিদ্ধ স্থানে। গিয়ে দেখি তৌহিদ আর আব্রাহামের মাথাবিহীন লাশ দুটি দুই দিকে পড়ে আছে। ওদের এই করুণ দৃশ্য দেখে আমি অজান্তেই কান্না করে দিলাম। ছুটে গিয়ে ওদের পাশে বসলাম। কিছুক্ষণ নির্বাক হয়ে ওদের দেখলাম। তারপর উঠে দাঁড়িয়ে খেয়াল করলাম গাছের ডালে সেই মাটির পাত্রটাও ভাঙা। গাছের শরীরে বাঁধা সুতো আর তাবিজগুলো নষ্ট হয়ে পড়ে আছে। গাছটার থেকে বেশ কিছুটা দূরে রনি অজ্ঞান হয়ে পড়ে আছে। ওর এক পাশে ফোনটাও পড়ে আছে। ছুটে গিয়ে ওর পাশে গিয়ে দাঁড়ালাম। তারপর ওকে তুলে গ্রামের বাড়ি নিয়ে গেলাম। আমাদের দেখে রফিক দাদু ছুটতে এসে বলল, এই কি দাদু ভাই, তোমরা যাওনি? আর রনি দাদু ভাইয়ের কি হয়েছে? আমি চুপ করে রইলাম। রফিক দাদুর সাথে কথা বলার সাহস পেলাম না। পাবই বা কি করে? তাকে কি বলবো? তার প্রাণপ্রিয় নাতি আমাদের জন্য মারা গেছে, এটাই। রফিক দাদুকে অ্যাভয়েড করে রনিকে নিয়ে চলে গেলাম। রফিক দাদুর চুপ করে আমাদের দিকে তাকিয়ে রইল। বুঝতে পারলাম আমার এই রূপ ব্যবহার দেখে তিনি কষ্ট পেয়েছেন। কিন্তু কি করব, আসল সত্যিটা জানতে পারলে সে আরো বেশি কষ্ট পাবে। রুমে গিয়ে রনিকে শুইয়ে দিলাম। কিছুক্ষণ পর রনির জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পর রনি যা বলল তাতে আমি প্রায় শিহরিত হয়ে উঠলাম। রুমে গিয়ে রনিকে শুইয়ে দিলাম। কিছুক্ষণ পর রনির জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পর দেখলাম রনি ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু কিছুই বলছে না। তখন ওই ফোনে রিশার কল এলো। আমি কলটা রিসিভ করলাম না। রনির পাশে গিয়ে বসলাম। রনিকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? ওদের এই হাল কে করেছে? রনি আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, তৌহিদকে অনেকবার বারণ করেছিলাম, কিন্তু শুনলো না আমার কথা। কি করতে বারণ করেছিলি আর কি করেছে ওরা? একদম প্রথম থেকে বল। আচ্ছা শোন তাহলে। ওই দিন যখন তুই আর আব্রাহাম নিষিদ্ধ স্থান নিয়ে কথা বলছিলে, তখন আড়াল থেকে তৌহিদ সবটা শোনে। তৌহিদ ভেবেছিল ওই নিষিদ্ধ স্থানে হয়তো কোনো মানুষ আছে যে সবাইকে ভয় দেখায়। তাছাড়া ওখানে হয়তো বা কোনো ডাকাত দল আছে। যদি ওখানে কোনো ডাকাত দল থেকে থাকে তাহলে নিশ্চয়ই সেখানে অনেক ধন সম্পদ আছে। এটাই লোভ করেছিল। তৌহিদ আমাকে আর আব্রাহামকেও এই বলে লোভ দেখায়। আমরাও ওর মতো লোভে পড়ে যাই। হ্যাঁ, তারপর তোরা কালকে আমাদের সাথে না ফিরে ওখানে কি করছিলি? কালকে তোরা বের হওয়ার কিছুক্ষণ পরে আমরা সেই নিষিদ্ধ স্থানে গিয়ে পৌঁছাই। রনি এতটুকু বলার পরপরই রিশা আবার কল করে। আমি রনিকে থামিয়ে রিশার কল রিসিভ করি। কল রিসিভ করতে রিশা বলল, তুমি আবারও পাহাড়িতলা গ্রামে এসেছো? মানে হ্যাঁ, এসেছি। আমি আসছি, ওয়েট করো, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। মানে আবার কি, আমি গ্রামে এসেই পড়েছি, আর মাত্র 15 মিনিটের মতো সময় লাগবে। এটা বলতে বলতে সাইড থেকে একটা ট্রাক এসে রিশার গাড়িকে ধাক্কা দিল। আমি ফোনের এপাশ থেকে গাড়িটা ধাক্কার শব্দ পেলাম। আমি একদম নির্বাক হয়ে গেলাম। রনি আমাকে জোরে জোরে ধাক্কা দিয়ে জিজ্ঞেস করছে কি হয়েছে। আমি তারপরও তার কথার কোনো সাড়া দিতে পারলাম না। আমি যেন একদম ভেঙে পড়লাম। চোখের সামনে নিজের প্রিয় বন্ধু ও অতিথি বন্ধুর মাথাবিহীন লাশ দেখলাম। এখন আবার আমার প্রিয় মানুষ, যে কিনা কিছুদিন পর আমার জীবন সঙ্গী হবে, তাকেও হারালাম। আমি যেন এক গোলক ধাঁধায় বন্দী হয়ে গেছি। কি হচ্ছে আমার সাথে কিছুই বুঝতে পারছি না। আমি ছুট্টে বেরিয়ে পড়লাম। নিচে নেমে সদর দরজা খুলতেই দেখি
রিশার সারা শরীরে আঘাতের চিহ্ন। রিশা খুঁড়িয়ে খুঁড়িয়ে খান ভিলার দিকে এগিয়ে আসছে। এতক্ষণে যেন আমার প্রাণ ফিরে এলো। দৌড়ে গিয়ে রিশাকে জড়িয়ে ধরলাম। তুমি ঠিক আছো তো? জানো, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম তোমাকে হয়তো হারিয়ে ফেলেছি। হ্যাঁ ঠিক আছি, গাড়িটা মাঝ রাস্তায় পার্ক করে রেখেছিলাম। গাড়ির দরজাও খোলাই ছিল। তোমার সাথে কথা বলে গাড়ি থেকে বের হব, তখনই একটা ট্রাক এসে গাড়িতে ধাক্কা দিল। আমি সাথে সাথে ছিটকে গিয়ে রাস্তার পাশে পড়লাম। আমিও ভাবিনি আমি বেঁচে ফিরবো। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল তোমাকে আর ফিরে পাবো না। বাইরে কথোপকথন শেষ করে রিশা, রনি আর আমি ভিতরে ঢুকলাম। রিশাকে তৌহিদ আর আব্রাহামের সব কথাই খুলে বললাম। কিন্তু গতকাল রাত থেকে আমার সাথে কি কি হয়েছে সবটাই রিশা আর রনির কাছে গোপন রাখলাম। রনি, তোরা কালকে কি করছিল এখানে? সত্যি করে বলতো। হ্যাঁ রনি ভাই, আমার প্লিজ সত্যি করে বল, কি হয়েছিল কালকে? কালকে তোরা বের হওয়ার কিছুক্ষণ পরে আমরা সেই নিষিদ্ধ স্থানে গেলাম। তারপর এই বলে রনি আবারও চুপ হয়ে গেল। কি হলো, চুপ করে গেলি কেন বল? আমি সেই কালো সময়টাকে আর মনে করতে চাইছি না। এই বলে কান্না করতে করতে বলল, দেখ, এইভাবে চুপ করে থাকলে কিন্তু কোনো কিছুরই সমাধান করা যাবে না। তারপর আমরা ওখানে গেলাম। যাওয়ার পরই তৌহিদ ওর হাতে থাকা বড় দাঁটি দিয়ে গাছে পেঁচানো সুতা আর তাবিজগুলো নষ্ট করলো। আমি আর আব্রাহাম অনেক না করেছিলাম, কিন্তু শোনেনি আমাদের কথা। সবশেষে তৌহিদ আব্রাহামকে বলে ওই মাটির পাত্রটাতে একটা ইট ছুঁড়ে মারতে, হয়তো ওর ভিতরে কিছু আছে। আব্রাহাম ওর কথা মতো একটা বড় ইটের টুকরো ছুঁড়ে মারল। সাথে সাথে চারদিকে বড় বড় তেলাপোকা দিয়ে ভরে গেল। কিছুক্ষণ পর সব তেলাপোকা একত্র হয়ে একটা মেয়ের অবয়ব হলো। এটাও সম্ভব? আচ্ছা তারপর কি হলো বল। তারপর সেই মেয়েটি হাওয়ার বেগে আব্রাহামের কাছে গিয়ে ওর ধর থেকে মাথাটা টেনে চিরে আলাদা করে ফেললো। এসব দেখে আমি আর তৌহিদ তাড়াতাড়ি করে পালাতে চেষ্টা করলে সেই ডাইনিটি তৌহিদের ধর থেকে মাথাটা টেনে ছিঁড়ে আলাদা করে ফেললো। ভাগ্য ভালো ছিল তাই আমি বেঁচে ফিরেছি। হঠাৎ করে দেখলাম রফিক দাদু দরজার আড়াল থেকে বেরিয়ে এসে বলল, আমার নাতিটা আর বেঁচে নেই। চুপ করে রইলাম আমরা। কি জবাব দেব তার কাছে? আমরা লজ্জা ও অপমান বোধে চুপ করে রইলাম। আমি আগেই জানতাম এমন কিছু একটা হবে। আগেই জানতেন মানে? যেদিন আরিয়ান দাদু ভাই প্রথম এই গ্রামে পা রেখেছিল সেদিনই বুঝেছিলাম পেছনে ফেলে আসা অতীত এবার নতুন করে শুরু হওয়ার সময় এসেছে। মানে পিছনে ফেলে আসা অতীত বলতে কিসের কথা বললে? সময় হোক সব জানতে পারবে। এই বলে রফিক দাদু চলে গেল। অনেক রাত হয়েছে, বিধায় আমরাও ঘুমাতে চলে গেলাম। যে যার মতো করে ঘুমাচ্ছে। হঠাৎ আমি দেখলাম সেই নীল নয়না মেয়েটি পায়ে ঘঙ্গুর পরে আমার রুম থেকে বেরিয়ে গেল। আমিও তার পিছু পিছু বের হয়ে গেলাম। মেয়েটি একটা বন্ধ ঘরে গিয়ে প্রবেশ করলো। আমিও ওর পিছু পিছু বদ্ধ করে ঢুকতেই দেখি সামনের দেওয়ালে আমার একটা বড় পেন্টিং। কিন্তু আশ্চর্য করার বিষয়, পেন্টিংয়ে আমিটা জমিদারের পোশাক পরা ছিল। পাশেই আরেকটা পেন্টিং রাখা আছে, ওইটা ধুলোবালি দিয়ে একদম মাখামাখি। শুধু বোঝা যাচ্ছে পেন্টিংয়ে দুটো চোখ। চোখ দুটো আমি এর আগেও দেখেছি। হ্যাঁ, এর আগেও চোখ দুটো আমি দেখেছি। চোখ দুটো আমি চিনি। এগুলো সেই নীল নয়না মেয়েটির চোখ। হঠাৎ করেই কেউ আমার কাঁধে হাত দিতেই আমি চিৎকার দিয়ে উঠলাম, আমি দাদু ভাই। ওহ আপনি? অবশেষে তুমি তোমার অতীতের বাহু ডোরে পৌঁছে গেছো। মানে? আর এই পেন্টিংয়ে আমার মতো দেখতে এই লোকটাকে? এটা তোমার পরদাদার বড় ভাই কেনান। তুমি দেখতে অবিকল তার প্রতিচ্ছবি। এজন্যই তোমার পিতামাতা তোমাকে গ্রামে নিয়ে আসতে ভয় পেত, কারণ তারা জানতো তুমি গ্রামে আসলে অতীতে ঘটে যাওয়া কাহিনী নতুন করে শুরু হবে। আমি রফিক দাদুর কথার আগামাতে কিছুই বুঝতে পারছিলাম না। তারপর রফিক দাদুর কাছে ক্যানান দাদুর কাহিনী জিজ্ঞেস করলে সে বলল,
ধৈর্য ধরো দাদু ভাই, এই কাহিনী তুমি নিজেই জানতে পারবে, কারণ এই কাহিনী তখনও শেষ হয়নি আর এতদিনেও শেষ হয়নি। এই বলে রফিক দাদু চলে গেল। আমি হাত দিয়ে আমার মতো দেখতে ক্যানান দাদুর পেন্টিংয়ের পাশে থাকা দ্বিতীয় পেন্টিংটি পরিষ্কার করলাম। পরিষ্কার করে পেন্টিংটা যে রূপ দেখলাম, ক্যানান দাদু একটা চেয়ারে বসে আছে আর তার পাশে সেই নীল নয়না মেয়েটি দাঁড়িয়ে আছে। যখন বুঝতে পারলাম হয়তো এই মেয়েটি আমাকে ক্যানান দাদু ভেবে হন্ট করছে, কারণ আমি দেখতে হুবহুব ক্যানান দাদুর মতোই। অনেক চিন্তা করে রুমে গিয়ে খাটে বসলাম। ফোন হাতে নিয়ে দেখি রাত প্রায় 2টার কাছাকাছি। তখন রিশা আমার কাছে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে? আমি রিশার কাছে গতকাল রাত থেকে আমার সাথে কি কি ঘটে চলেছে সবটা বললাম এবং এখন আমার মতো দেখতে ক্যানান দাদুর কথাও খুলে বললাম। রিশা আমাকে অভয় দিয়ে পাশে শুয়ে পড়ল। যেহেতু আমরা এঙ্গেজড ছিলাম তাই এক রুমে থাকতে আমাদের কোনো অসুবিধা ছিল না। আমিও সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে দেখি আব্বু আম্মু পাহাড়ি লাদা গ্রামে এসে হাজির। আব্বু আমাকে ডাক দিয়ে একান্ত কিছু কথা বলল, যা শুনে আমি থমকে গেলাম। কালকে তো তুই যখন তোর আম্মুকে কিছু না বলে চলে এলি, তখন তোর আম্মু আমাকে কল দেয়। আমি তাড়াতাড়ি করে বাসায় গিয়ে তোর আম্মুকে সান্ত্বনা দিই। তারপর আমি রুমে বসে ল্যাপটপে কাজ করছিলাম। কিছুক্ষণ পর তোর আম্মু আমাকে সান্ত্বনা দিয়ে গেল। আমিও কাজ করতে করতে নাস্তা খেয়ে শুরু করি। 5 মিনিট পর আবার তোর আম্মু নাস্তা নিয়ে এসে আমাকে দেখে একটা চিৎকার দিয়ে বলল, তুমি এগুলো কি খাচ্ছ? তুমি না নাস্তা নিয়ে গেলে? আমি তো নাস্তা খাচ্ছি। তুমি ভালো করে দেখো তুমি কি খাচ্ছ। আর আমি তো এইমাত্র এলাম, তোমাকে কখন নাস্তা দিলাম আমি? আমি তাকে দেখি প্লেটে মুরগি, নাড়ি বুড়ি আর পোকামাকড়, আর ওইগুলো আমি খাচ্ছি। চোখ তুলে তাকাতেই দেখি তোর আম্মুর মতো দেখতে একটা মহিলা তোর আম্মুর পিছনে দাঁড়িয়ে হাঁটছে। আমি তোর আম্মুকে কিছুটা অভয় দিয়ে রিশাকে কল দিয়ে জানতে পারি রিশাও নাকি পাহাড়িতলা গ্রামে এসে, কিন্তু সেও নাকি আসার পথে অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়েছিল, কিন্তু আল্লাহর অবশেষে কৃপায় সে সুরক্ষিত আছে। তারপর এখানে এসে তৌহিদ আর আব্রাহামের ঘটনাও শুনলাম। আচ্ছা আব্বু, ক্যানান দাদুর কি হয়েছিল? আব্বু আমার মুখে এই প্রশ্ন শুনে চুপ হয়ে গেল। কিছুক্ষণ চুপ থেকে বলল, এই দেখো, তোর আম্মু আমাকে সে কখন ডেকেছিল আমাকে, আমি গেলাম কেমন। এই বলে আব্বু চলে গেল। কিছুক্ষণ পর রিশা আমার কাছে এসে বলল, একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমার না রনির কথাগুলো বিশ্বাস হচ্ছে না। কি বলছো? হ্যাঁ, আমার মনে হচ্ছে রনি আমাদের কাছে মিথ্যে বলছে। রনি যদি মিথ্যা বলতো তাহলে আমাদের সাথে যে ঘটনাগুলো ঘটেছে, তৌহিদ আর আব্রাহামের লাশ আর ক্যানান দাদুর ছবি, ক্যানান দাদুর ছবির পাশে সেই মেয়েটি, এগুলো কি সবটাই মিথ্যা? কি জানি, এত কিছু বুঝি না। আমার মনে হচ্ছে রনি আমাদের মিথ্যে বলেছে। মনে রেখেন, যেটা চোখের সামনে হচ্ছে সেটা সত্যি নাও হতে পারে। চোখের আড়ালে যেটা হচ্ছে সেটাই সত্যি। এই বলে রিশা চলে গেল। রিশা চলে যাওয়ার কিছুক্ষণ পর আমি আবারও সেই রুমটিতে গেলাম যেখানে ক্যানান দাদুর পেইন্টিং ছিল। রুমটিতে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমি একটা ভীষণ দেখতে পেলাম। ভীষণটা কিছুটা এরকমই ছিল। এই বন্ধ ঘরটিতে সুন্দর করে সাজানো হয়েছে। আমি বিয়ের সাজে এই ঘরের খাটে বসে আছি। পাশে সেই নীল নয়না মেয়েটি। হঠাৎ করে একটা কালো বিড়াল এসে আমার উপরে পড়ল আর সাথে সাথে ভীষণটা ওইখানেই মিলিয়ে যায়। তারপর আমি ক্যানান দাদু আর সেই নীল নয়না মেয়েটির পেইন্টিং এর পাশে গেলাম। আমার মনে হচ্ছে মেয়েটি সত্যি সত্যি আমার দিকে তাকিয়ে আছে। আমিও কিছুক্ষণ মেয়েটির দিকে তাকিয়ে রইলাম। একটু পর মনে হলো মেয়েটির পেইন্টিং এর ভেতরে চোখের পলক ফেলল। এটা দেখে আমি ভয় পেয়ে তাড়াতাড়ি ওই রুম থেকে বেরিয়ে গেলাম। সকালে নাস্তা করলাম। নাস্তা শেষে রিশা বলছে ওকে গ্রাম ঘুরে দেখানোর জন্য। আমিও না করলাম না, বেরিয়ে পড়লাম ওকে গ্রাম ঘুরে দেখানোর জন্য। আমরা অনেকক্ষণ গ্রাম ঘুরলাম।
গ্রাম ঘুরতে ঘুরতে সময় প্রায় দুপুর গড়িয়ে বিকেল হবে। তখন ইচ্ছে হলো একটিবার ঝর্ণার ধারে গেলে কেমন হয়। যেই ভাবা সেই কাজ। রিশাকে নিয়ে ঝর্ণার ধারে চলে এলাম। রিশা আর আমি একটা পাথরের উপর বসলাম। কিছুক্ষণ পর আমি আবারও একটা ভিশন দেখতে পাই। আমি আর সেই নীল নয়না মেয়েটি একটা নৌকায় বসে আছি। নৌকার এক কোণে আমি, আর আমার থেকে কিছুটা দূরে সেই মেয়েটি। ঝর্ণা থেকে যে ধারা নামছে সেই পানি হাতে নিয়ে মেয়েটি আমার দিকে ছুঁড়ে মারছে। আমিও ওর দিকে পানি ছুঁড়ে মারছি। দেখে মনে হচ্ছে আমরা একে অপরকে অনেক দিন ধরে চিনি, আমরা একে অপরকে অনেক ভালোবাসি। হঠাৎ দেখলাম মেয়েটি সেই বিৎসব চেহারায় আমার দিকে তাকিয়ে হাসছে। আমি ভয়ে চিৎকার দিয়ে সজ্ঞানে ফিরে দেখি রিশা আমাকে পানি ছুঁড়ে মারছে, যার ফলে আমি ভীষণ থেকে বাস্তব জগতে ফিরে আসি। বুঝতে পারছিলাম না তখনও আমার সাথে কেন বারবার এমন হচ্ছে। নিজের পরদাতাদের মতো দেখতে হওয়াটা কি অপরাধ? সন্ধ্যা হওয়ার আগেই আমরা বাসায় ফিরে আসি। বাসায় আসার পর আম্মু আমাকে ডাক দিয়ে বলল, আরিয়ান, তোর কাছে একটা কথা বলছি, মনোযোগ দিয়ে শোন। হ্যাঁ আম্মু বলো। এখান থেকে যাওয়ার পর থেকে আমাদের সাথে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে। আজকে কিছুক্ষণ আগেও আমার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটলো। আমি চাই না তোর আর রিশার কোনো প্রকার ক্ষতি হোক, তাই জন্য তুই আর রিশা যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করে ফেল। হ্যাঁ তা তো করবই, কিন্তু কি হয়েছিল আজকে? আমি রান্নাঘরে রান্না করতে গিয়েছিলাম। হঠাৎ দেখি আমার মতো কেউ না, আমি নিজেই কাঁচা মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছি। মাংস খেতে খেতে এতটাই নেশাগ্রস্ত হয়ে গেছি যে নিজের শরীর থেকে মাংস কেটে খাচ্ছি। তারপর তোর আব্বু আমাকে পিছন থেকে কাঁধে হাত দিতেই আমার হুঁশ ফিরল। তারপর বুঝলাম আমি এতক্ষণ জেগে জেগে দুঃস্বপ্ন দেখেছি। রান্না শেষ করে গোসল করে নিজের রুমে এসে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়াতেই দেখি আমি নিজের হাতে নিজের মুখের চামড়া ছেড়েছি। এটা দেখে ভয়ে একটা চিৎকার দিতেই তোর আব্বু এসে আমাকে জড়িয়ে ধরে অভয় দিয়ে বলল, এটা নাকি আমার মনের ভুল। আম্মুর মুখে এসব শুনে আমিও আম্মুকে কিছুটা অভয় দিয়ে বললাম, অনেকক্ষণ তো হলো গ্রাম ঘুরে এলাম, চলো এবার খেতে যাই। তারপর ডাইনিংয়ে গিয়ে সবার সাথে রাতের খাবার শেষ করে যে যার রুমে চলে গেলাম ঘুমানোর জন্য। আজকের রুমমেট চেঞ্জ হয়ে গেল। আমি, আব্বু আর রনি এক রুমে থাকবো, আম্মু আর রিশা পাশের রুমে থাকবে। যথারীতি আমরা আমাদের যে যার রুমে চলে গেলাম। আমরা আমাদের রুমে শুয়ে আছি। আমিও প্রায় বেভুরে ঘুমে। হঠাৎ অনুভব হলো কেউ যেন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। চোখ খুলে দেখি কেউ নেই। হঠাৎ সেই ছবির ঘর থেকে কান্নার শব্দ ভেসে আসছে। আমি ছুটে সেই ঘরের দরজার সামনে হাজির হলাম। দরজাটা একটু ফাঁক করে ভিতরে তাকাতেই ভেতর থেকে কালো অভয় একটা আমার দিকে ছুটে এলো। আমি ভয়ে পিছিয়ে গেলাম। পিছিয়ে গিয়ে দেখি আমি বন্ধ চার দেওয়ালের ভেতরে আটকে আছি। চারিদিকে শুধু কাঠের দেওয়াল। হঠাৎ করে পুরো ঘরটি কালো কাক দিয়ে ভরে গেল। কাকগুলো আমাকে ঘিরে ধরেছে। কা কা শব্দে পুরো ঘরটি মেতে উঠেছে। আমি কিছু বুঝতে না পেরে চিৎকার দিতেই আমার ঘুম ভেঙে গেল। তার মানে এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম। ঘুম ভাঙতেই দেখি রনি পাশে নেই। রনিকে খুঁজতে খুঁজতে সেই ছবির ঘরের সামনে গিয়ে থামলাম। ভিতরে উকি দিতেই দেখি রনি কালো জাদু করছে। ওর বিপরীত পাশে অন্ধকারে কেউ একজন বসে আছে। রনি সেই অন্ধকারে বসে থাকা লোকটির সাথে কথা বলছে। আমি হালকা উকি দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করলাম। ভুলে যেও না, তোমার আর আমার জন্মান্তরের সম্পর্ক। তোমাকে আমি মুক্ত করেছি। তোমার জন্য তৌহিদ আর আব্রাহামকেও বলে দিয়েছি, শুধুমাত্র তোমাকে মুক্তি দিয়ে আমাদের ভালোবাসাকে পূর্ণরূপ দেওয়ার জন্য। এবার তোমার কাজ হলো রিশার শরীরকে কাবু করা। তুমি রিশার শরীর কাবু করতে পারলেই আমি আরিয়ানকে বলি দিয়ে ওর রক্ত দিয়ে তোমাকে গোসল করাবো। তাহলে তুমি সারা জীবনের জন্য রিশার শরীরে থাকতে পারবে। তুমি সারা জীবনের জন্য রিশার শরীরে থাকতে পারলেই আমরা আবার নতুন করে আমাদের জীবন শুরু করব। তারপর আমরা অনেক দূরে চলে যাব, যেখানে কেউ আমাদের খুঁজে পাবে না। তার মানে রিশা ঠিকই বলেছিল, রনি আমাদের মিথ্যা বলেছে। তৌহিদ আর আব্রাহামকে তাহলে রনিই খুন করেছে। কিন্তু রনি কেন এমনটা করলো?
আর কার জন্যই এমনটা করলো? এখন কার সাথে কথা বলছে রনি? কার সাথে কথা বলছে দেখার জন্য ভেতরে একটু ভালো মতো উকি দিতেই দেখি রনির অপর প্রান্তে রিশা বসে আছে। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো রিশাও রনির সাথে মিলিত, সেও আমাকে ঠকাচ্ছে, কিন্তু না, এটা তো রিশা না। তাহলে কেও? এই রিশার চোখগুলো সম্পূর্ণ সাদা, চেহারার রং ফ্যাকাশে। হঠাৎ করে রনি বলে উঠল, হানা রানী, এবার নিজের আসল রূপে আসো। যেদিন রিশার শরীর নিজের বশে আনতে পারবে সেদিন না হয় রিশা হয়ে থেকো। রনি এই কথা বলার সাথে সাথে রিশার রূপ ধারণ করা মেয়ে সেই নীল নয়না মেয়েটিতে পরিণত হলো। তার মানে এই নীল নয়না মেয়েটির নাম হানা। ওর সাথে রনির কি সম্পর্ক? ওর সাথে যদি রনির সম্পর্ক থেকেই থাকে তাহলে ওর ছবি ক্যানান দাদুর পাশে কেন? ওর সাথে যদি ক্যানান দাদুরও কোনো সম্পর্ক না থাকে তাহলে আমার আর আমার পরিবারের পেছনে কেন পড়ে আছে? এটার একমাত্র কারণ কি শুধু রনির সাথে ওর প্রেমের কাহিনী সম্পূর্ণ করা? তার জন্যই এত কিছু? আমি কিছু বুঝে ওঠার আগেই রনি আর হানা আমাকে দেখে ফেলে। আমি ওদের কাছ থেকে পালানোর জন্য একটা দৌড় দিলাম। আমি কিছু বুঝে ওঠার আগেই রনি আর হানা আমাকে দেখে ফেলে। আমি ওদের কাছ থেকে পালানোর জন্য একটা দৌড়ে খানভিলা থেকে বেরিয়ে এলাম। পাগলের মতো রাতের অন্ধকারে এদিক সেদিক ছোটাছুটি করছি। কি করব, কোথায় যাব? তখনই আম্মুর কল রিসিভ করতেই আম্মু বলল, আরিয়ান, কই তোরা? আমি কিছু বলার আগেই আম্মু আবার বলল, ঘুম ভাঙতেই দেখি রিশা আমার পাশে নেই। কিছুক্ষণ পর তোর আব্বু আর রনি এসে বলল তুইও নাকি তোদের রুমে নেই। তোরা কি একসাথে আছিস? আমি কোনো উত্তর না দিয়ে কল কেটে দিয়ে রাস্তার এপাশ ওপাশ এদিক সেদিক ছোটাছুটি করছি রিশাকে খোঁজার জন্য। হঠাৎ আমার পেছন থেকে কেউ একজন কাঁধে হাত দিল। আমি পিছনে তাকালাম, তাকিয়ে দেখি রিশা কাঁদো কাঁদো গলায় বলছে, ও হে আমার প্রাণপ্রিয় স্বামী, আপনি কোথায় যাচ্ছেন আমাকে একা রেখে? এই বলে রিশা হাওয়ায় উড়তে শুরু করলো। তার চোখগুলো একদম সাদা, চুলগুলো হাওয়ায় উড়ছে। হঠাৎ সে আমার এক লাফে আমার কাঁধে ঝাঁপিয়ে পড়ে আমার গলার একটা কামড় দিল। আমি প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার দিলাম। রিশাকে আমার ঘাড় থেকে কোনো মতো নামিয়ে আমি আবার দৌড়াতে শুরু করি। এবার দৌড়াতে দৌড়াতে আমার মাথায় মৌলানা আলতাফ সাহেবের কথা এলো। আমি ছুটতে গেলাম আলতাফ হুজুরের বাসায় গিয়ে শুনি সে নাকি গতকাল ভোরে গ্রামের বাইরে গেছেন, আসবে আজকে রাত শেষ হলে। আমার গলা দিয়ে প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছে দেখে আলতাফ সাহেবের সাগরের আবার গলার একটা কাপড় পেঁচিয়ে দিল যাতে রক্তক্ষরণ কিছুটা কমে। আলতাফ সাহেবের সাগরদের কাছে পানি খেতে চাইলে সে আমাকে বসিয়ে রেখে পানি আনতে গেল। মিনিট দুয়েকের মধ্যে ছেলেটি পানি নিয়ে এলো। আমাকে পানি দিতে যাবে তখন সেখানে হানা চলে আসে। তখনও সে রিশার শরীরেই ছিল। হানা এসেই ছেলেটির ধর থেকে মাথাটা টেনে হিঁচড়ে ফেলল। ছেলেটির মাথাটা ছেঁড়ার সময় আমার চোখ মুখের রক্ত ছিটকে গিয়ে পড়ল। এটা দেখে হানা বলল, কেমন লাগছে রক্তের স্বাদ? খুব সুস্বাদু, তাই না? আমি ভয়ে দৌড়ে মসজিদের ভিতরে ঢুকে বসে পড়লাম। বাইরে থেকে হানা চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, কতক্ষণ লুকিয়ে থাকবে? একবার না একবার তো বের হতেই হবে তোমাকে। আমি মনে মনে যা দোয়া পারতাম পড়তে থাকলাম। খানিকক্ষণ পর হানা কান্না করতে করতে বলছে, প্রিয় ক্যানান, মনে করো সেই দিনগুলো যখন তুমি আর আমি একসাথে কত স্বপ্ন বুনেছি। মনে করো আমাদের বিবাহে আবদ্ধ হওয়া সেই দিনটা। মনে করো, মনে করো, মনে করো। বলে চিল্লাতে চিল্লাতে এক ভয়ঙ্কর রূপে হাওয়ায় উড়তে উড়তে আমার দিকে একটা গাছের ডাল ছুঁড়ে মারে। ডালটা মসজিদের দরজা ভেদ করে আমার বুকে এসে লাগে। আমি ছিটকে আরো ভিতরে গিয়ে পড়লাম, কিন্তু তারপরও আমি দোয়া পড়া বন্ধ করি না। ভোর হবে হবে মনে হচ্ছে। কিছুক্ষণ পরেই ফজরের আজান দিবে। ঠিক তখনই হানা আমাকে বলছে, কি ঠিক করলে? এখানেই থাকবে? আচ্ছা, থাকো এখানে, আমি তোমার ভালোবাসাকে নিয়ে চলে গেলাম।
এই বলে হানা কোথায় যেন গায়েব হয়ে গেল। কিছুক্ষণ পরেই ফজরের আজান হলো। বেশ কিছুক্ষণ পর দেখি আলতাফ সাহেব আসছেন। তাকে দেখে কিছুটা স্বস্তি বোধ করলাম। সে আসা মাত্রই তাকে সবটা খুলে পড়লাম। সবকিছু শুনে সে বলল, আপনাকে তো আগেই বলেছিলাম বড় কোনো বিপদ হওয়ার আগে এই গ্রাম ছেড়ে চলে যান। ফিরেই তো গিয়েছিলাম, কিন্তু রনি তো আমাকে আবার গ্রামে আসতে বাধ্য করলো। বলছিলাম না আপনার বন্ধুই হবে আপনার বিপদের কারণ। হ্যাঁ বলেছিলেন তো, কিন্তু এখন কি করা যায়? হানা তো রিশাকে নিয়ে চলে গেল ওর সাথে। এখন একটাই উপায় আছে। কি উপায়? আপনাকে আগের জন্মের সব কিছু মনে করতে হবে। মানে? এটা বিশ্বাস করুন আপনি কেন সাহেব। আচ্ছা বিশ্বাস করলাম, এবার আমাকে কি করতে হবে? চলুন আমার সাথে। মাওলানা সাহেবের সাথে চলতে চলতে এক সময় আমাদের গ্রামের বাড়ি খানবিলায় এসে পৌঁছালাম। আপনিও তাহলে ওদের দলেরই? আপনি আমাকে ভুল বুঝছেন সাহেব। আপনি ওদের দলের না হলে আমাকে এখানে কেন ফিরিয়ে আনলেন? কারণ আপনার জীবন রহস্য এই বাড়িতে দাফন করা আছে। এখানে না, আসলে আপনার কিছুই মনে পড়বে না। হুজুরের কথা মতো আবারও বাড়ির ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করতেই দেখি আমার আব্বু আম্মুর মাথাবিহীন লাশ ফ্লোরে পড়ে আছে। তাদের এমন করুণ মৃত্যু দেখে আমি নিজেকে সামলাতে পারলাম না। নিজেকে নিজে দোষারোপ করছি। আমি যদি সেদিন গ্রামে আসার বায়না না ধরতাম তাহলে এত কিছুই হতো না। কেন সেদিন ছোট বাচ্চাদের মতো জেদ ধরেছিলাম? একটা জেদের জন্য আজ কতগুলো মানুষের প্রাণ গেল। আমাকে কাঁদতে দেখে মাওলানা সাহেব আমাকে সান্ত্বনা দিয়ে বলল, এতে আপনার কোনো দোষ নেই সাহেব, এটা আপনার নিয়তি। বুঝে যাবেন না, পেলে আসা অসম্পূর্ণ অতীত সারা জীবন কিন্তু অসম্পূর্ণ থাকে না। এখনও সময় আছে সব কিছু ঠিক করার। আর আমি জানি এই মরণ খেলা একমাত্র আপনি বন্ধ করতে পারবেন। আপনি ভেঙে পড়লে হবে না, আপনাকে শক্ত হতে হবে। লড়াই আপনাকেই লড়তে হবে। এই লড়াই। উঠুন সাহেব উঠুন, নিজেকে সামলান। হানা আর জিলানিকে আপনি সাহায্য করতে পারেন। জিলানি আবার কে? এই জন্য বলেছি আগে আপনার অতীত সম্পর্কে সব জানুন, তারপর যুদ্ধে নামুন। আমি আমার প্রশ্নের উত্তর না পেয়ে হুজুরের পিছু পিছু গেলাম। হুজুর আমাকে নিয়ে দোতলার সেই বন্ধ ঘরটির ভিতরে গেলেন। ভিতরে ঢুকতেই দেখি রফিক দাদু আহত হয়ে নিচে পড়ে ছটফট করছে। তার পেটে একটা ছুরি ঢোকানো। একটু ভালো মতো খেয়াল করে দেখলাম রফিক দাদুর হাতে একটা হেয়ার পেন টাইট করে ধরে আছে। আমি দৌড়ে গিয়ে রফিক দাদুর পেট থেকে ছুরিটা বের করে রফিক দাদুকে আমার বুকের সাথে জড়িয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে রফিক দাদু? তোমার এই হাল কে করেছে? নিচেও দেখলাম আব্বু আম্মুকেও কেউ নৃশংসভাবে হত্যা করেছে। কি হয়েছিল দাদু? ও ও ও দাদু বলো না, বলো না কি হয়েছিল? রফিক দাদু আমাকে আর একটু কাছে ডেকে হেয়ার পেনটা আমার হাতে দিয়ে আস্তে আস্তে বলল, ফজরের আজান দিচ্ছিল তখন হঠাৎ করে দেখি কেউ একজন তোমার আম্মুর চুল ধরে হ্যাঁচড়াতে দোতলা থেকে নামাচ্ছে। পেছনে তোমার আম্মু ছুটে আসছে তোমার আম্মুকে বাঁচানোর জন্য। কে তোমার আম্মুর চুল ধরে হ্যাঁচড়াতে নিচে নামিয়ে আনলো, এটা দেখার জন্য আমি লুকিয়ে পড়ি। কিছুক্ষণ পর দেখি সেটা আর কেউ না, রিশা দাদু ভাই। কিন্তু আমি বুঝে গিয়েছিলাম এটা রিশা দাদু ভাই না, এটা হানা, যে রিশার রূপ নিয়ে এসব করছে। তারপর তোমার আব্বু রিশার কাছে অনেক কাকুতি মিনতি করে সে যেন তোমার আম্মুকে ছেড়ে দেয়, কিন্তু রিশা তা না করে তোমার আব্বুর মাথাটা ধর থেকে আলাদা করে মেরে ফেললো। এটা দেখে আমি চিৎকার দিয়ে দোতলার দিকে দৌড়ে আসার সময় দেখি রিশা তোমার আম্মুর মাথাটাও ধর থেকে আলাদা করে ফেলে আমার পিছু পিছু আসছে। আমি দৌড়ে এ ঘরে এসে বহু যুগ আগে রিশার ব্যবহৃত চুলের কাঠিটা হাতে নিই, কারণ আমার দাদা মারা যাওয়ার আগে আমার বাবাকে বলে গিয়েছিল রিশার ব্যবহৃত চুলের কাঠি দিয়েই তাকে হত্যা করা সম্ভব। আর আমার বাবা মারা যাওয়ার আগে আমাকে বলে গিয়েছিল
তারপর রিশা রূপী হানা আমার পিছু পিছু এখানে চলে আসে। আমি ওর ব্যবহৃত চুলের কাঠিটা দিয়ে বারবার ওকে আঘাত করি, কিন্তু কোনো কাজ হচ্ছিল না, বরং সে আমার পেটে ছুরি বসিয়ে চলে গেল। এই বলে রফিক দাদু মারা যায়। আমিও তখন নিজেকে ক্ষমা করতে পারছিলাম না। আমি আমার জীবন রক্ষা করার জন্য আমার বাবা মাকে হানার কাছে উৎসর্গ করে দিলাম। তখন মাওলানা আলতাফ সাহেব আমাকে বললেন, হানা আর কেনান একে অপরকে নিজের জীবন সাহিত্য বেশি ভালোবাসত। কেনান সাহেব হানাবকে সবসময় নিজের জীবন দিয়ে আগলে রাখার চেষ্টা করত, কিন্তু হানা কেনার সাথে বেমানি করে। কেনানের প্রিয় বন্ধু জিলানির সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। ঠিক তখনই যেন আমার সবকিছু মনে পড়ে যায়। তারা এক হওয়ার জন্য আমাকে তাদের পথ থেকে সরাতে চেয়েছি, সেজন্যই আমার উপর কালো জাদু করে যাতে আমি মারা যাই। কিন্তু আমার সাথে হানার বিয়ে ঠিক হয়ে যায়। আমাদের বিয়ের দিন হানা জিলানি একে অপরের সাথে কথা বলছিল। আমি কেনানকে বিয়ে করতে চাই না, আমি তো তোমাকে ভালোবাসি। এখন আমি কি করব এখন? তুমি চিন্তা করো না, তুমি নিশ্চিন্তে কেনানকে বিয়ে করো। কেনানকে আমাদের রাস্তা থেকে হাঁটানোর দায়িত্ব আমার। কেনান মারা গেলেও ভাগের সম্পত্তি ও তোমার হয়ে যাবে। হা 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 হা। কিন্তু একটা কথা মাথায় রেখো, বাসরাতে কেনানকে পানি পান করতে দিবে না। আচ্ছা, মাথায় থাকবে। কিন্তু কি করবে তুমি? সময় হলেই জানতে পারবে। বিয়েটা সুন্দর মতো হয়েছিল সেদিন। তারপর বাসর রাতে আমি হানার পাশে গিয়ে বসলাম। কিছুক্ষণ গল্প করার পর আমার অনেক তৃষ্ণা পায়। তুমি একটু অপেক্ষা করো, আমি পানি পান করে আসছি। আজকের মতো একটা দিনে তুমি আমাকে একা রেখে চলে যেতে চাচ্ছ? বুঝেছি, তুমি আমাকে একটুও ভালোবাসো না। আরে এমনটা নয়। আচ্ছা যাব না, খুশি তো এবার? হ্যাঁ, অনেক। এই বলে আরো কিছুক্ষণ গল্প করে আমরা ঘুমিয়ে পড়লাম। অপরদিকে জিলানি কালো জাদু চালিয়ে যাচ্ছে। মাঝরাতে আমার শরীর থেকে রুহটা বের করিয়ে নিল পানি পান করানোর জন্য। রুহটা যখনই পানির পাত্রে গেল তখনই হানা পাত্রটা ঢাকনা দিয়ে ঢেকে ফেলল। পরদিন সকালে খানবাড়ির দুঃখ নেমে আসে, কারণ খানবাড়ির বড় ছেলে কানান খান মারা গেছে। হানা কান্না করতে করতে বারবার গান হারাচ্ছিল। সকল নিয়ম মেনে কানান খানের লাশ দাফন করা হয়। কানান খানের মৃত্যুর কিছুদিন পর হানাব খান বিড়াল লোকেরা দায়িত্ব নিয়ে জিলানির সাথে বিয়ে দেয়, কারণ সদ্য বিধবা হওয়া মেয়েটিকে পরিচিত কেউ ছাড়া অন্য কেউ বিয়ে করতে চাইবে না। যেহেতু কানান খানের ছোট ভাই হেলাল খান আরিয়ানের পর দাদা, কানান খান আগে বিয়ে করেছিল, তাই হানাবকে খান বিলার অন্ধকার কোনো পুত্র না থাকার কারণে কানান খানের কাছে বন্ধু জিলানির সাথে বিয়ে দেওয়া হয় এবং তাদের আগামী জন্ম নেওয়া সন্তানের জন্য কিছু জমি এবং নগদ টাকা দেওয়া হয়। ওদের বিয়ে মাস খানেক পর গ্রাম কোথা থেকে যেন এক ভদ্রলোক এসে বলছে এই গ্রামে অন্যায় হয়েছে, লোকজনকে জীবিত অবস্থায় দাফন করা হয়েছে। সবাই তাকে জিজ্ঞেস করলো কাকে জীবিত অবস্থায় দাফন করা হয়েছে। সেই লোকটি কেনান সাহেবের কথা বলল। লোকটি খানবিলাস সেই ঘরটিতে যায় যেখানে কেনান আর হানার বাসার ঘর সাজানো হয়েছিল। ওই ঘরের খাটের নিচে থেকে সেই পানি পাত্রটা বের করে সবাইকে বলে, এই ঘটের মধ্যে এই বাড়ির বড় ছেলের রূহ এখনো আটকা পড়ে আছে। সাবধান, এই ঘট থেকে যেন ওর আত্মা কখনো বের হতে না পারে। যদি কখনো ভুলবশত কেউ এমনটা করে তাহলে গ্রামের মহামারী নেমে আসবে, কারণ ওর আত্মা ঘর থেকে বের হওয়ার পর নিজের শরীর খুঁজবে, আর যদি নিজের শরীর খুঁজে না পায় তাহলে গ্রামের সবাইকে শেষ করে ফেলবে। এই বলে সে ভদ্রলোকটি পানির পাত্রটা গ্রামের সেই বট গাছটিতে নিয়ে বেঁধে রাখে। তারপর হানা হয়তো সত্যি কারণের শূন্যতা অনুভব করছিল, তাই জন্য একদিন রাতে পাগলের মতো ছুটে গিয়ে সেই পাত্রটা মুখ উন্মুক্ত করে দেয়। সাথে সাথে পাত্র থেকে জোরো হাওয়া প্রবাহিত হলো। তৎক্ষণাৎ তেমন কিছু হয়নি। হানার কারণকেও তার আশেপাশে দেখতে না পেয়ে চলে নিজে বাড়িতে চলে আসে। আমি আবারও বললাম,
হানা তো সেদিন বাড়ি ফিরে যায়, কিন্তু আমি ঘর থেকে মুক্তি পাওয়ার পর নিজের শরীর পাগলের মতো খুঁজতে থাকি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিলাম না। নিজের শরীর খুঁজে না পেয়ে রাগে আর ক্ষোভে পুরো গ্রামে অভিশাপ দিই। গ্রামের প্রতিটি নদী, নালা, খাল, বিল, পুকুর, ঝর্ণা, পানির কল সব 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 বিষাক্ত হয়ে যায়। যেই পানি পান করছিল সেই জীবন হারাচ্ছিল। শিশু থেকে বৃদ্ধ কেউই মুক্তি পায়নি আমার অভিশাপ থেকে। আমার অভিশাপে অভিশপ্ত হতে লাগলো গ্রামটি। গ্রামের সবাই তখন নিজের জীবন বাঁচানোর জন্য পাগলের মতো গ্রাম পরিত্যাগ করতে লাগলো। হ্যাঁ, ঠিক তখনই সেই লোকটি আবার গ্রামে এসে পৌঁছায়। সেই লোকটি ক্ষিপ্ত হয়ে বলল, এই দুষ্কর্য কেন করেছো তোমরা? আমি বারংবার না করেছিলাম কেউ যেন এমন ভুল না করে। যদি এমনটা করো তাহলে এই গ্রামে অভিশাপ লিপ্ত হবে। তখন গ্রামবাসীরা সবাই সেই লোকটির কাছে জানতে চায় এই কাজ কে করেছে। লোকটি হানার দিকে আঙুল তুলে বলে, এই কাজটি হানা করছে। তখন হানা বলল, আমি লোভে পড়ে জিলানির সাথে হাত মিলিয়ে আমার ভালোবাসার মানুষকে হত্যা করি, কিন্তু বিশ্বাস করুন আমি জিলানির সাথে সুখী নেই। আমি প্রতিটা দিন কেনানের শূন্যতা অনুভব করি এবং কেনানকে ভুলতে পারছিলাম না। আমি ভেবেছিলাম কেনানকে মুক্তি করে দিলে হয়তো আমরা আবার এক হয়ে যাব, কিন্তু আমি বুঝতে পারিনি আমার ছোট্ট একটা ভুলে পুরো গ্রামটি অভিশাপে ভরে যাবে, শত শত মানুষ মারা যাবে। আপনারা আমাকে যা শাস্তি দিবেন আমি তাই মাথা পেতে নেব। বলুন আমাকে কি করতে হবে? তুমি ওকে হত্যার পরিকল্পনা করেছিলে আর তুমি ওকে মুক্ত করেছো। এখন তোমাকে ওকে আটকাতে হবে। কি করতে হবে আমায় বলুন? আমি যে কাজটির কথা বলবো এতে কিন্তু তোমার প্রাণ সংশয় হতে পারে। আমি তাতেও রাজি। ঠিক আছে, তাহলে শোনো। আমি জানি কেনান এখনো তোমাকে ভালোবাসে, আর কেনানকে যদি কেউ প্রকাশ্যে আনতে পারে সেটা একমাত্র তুমি, তোমার ভালোবাসা। আচ্ছা, তারপর? তুমি কেনানকে ডেকে আনবে, তারপর আমি তোমাকে একটা থালা দেব। সেই থালাটি ভরে পানি তোমার সামনে রাখবে। যেহেতু কেনানের উপস্থিতিতে সকল পানি বিষাক্ত হয়ে যায়, সেহেতু ওই থালার পানিও বিষাক্ত হয়ে যাবে। কেনান তোমার সামনে হাজির হলেই তুমি সেই থালার পানিটা পান করবে। যদি কেনান তোমাকে এখনো ভালোবাসে তাহলে সে তোমার কাছে ছুটে যাবে। কেনান যখন তোমার সামনে যাবে তখন তুমি কেনানকে কথায় কথায় আটকে রাখবে, তারপর বাকি কাজটা আমি করব। হানা সেই ভদ্রলোকের কথা অনুযায়ী পরের দিন সন্ধ্যাবেলা তার দেওয়া থালাটি নিয়ে বের হবে। তখনই জিলানি হানাকে বাধা দেয়, সে যেন বাড়ি থেকে এক পাও না বের হয়। কিন্তু হানা অনেক জোর জবরদস্তিতে জিলানির হাত থেকে নিজেকে ছাড়িয়ে বেরিয়ে আসে। তারপর হানা সেই থালাটিতে পরিষ্কার ও বিশুদ্ধ খাবার রেখে পানি রেখে কেনানের আত্মাকে আহ্বান করে। কিছুক্ষণ পরে সেখানে প্রচণ্ড বেগে তুফান শুরু হয়। তারপরে সেখানে কেনান উপস্থিতি হয়। কেনান উপস্থিতির ফলে ওই থালাতে রাখা পানি বিষাক্ত হয়ে যায়। কেনানের উপস্থিতি দেখে হানা দৌড়ে গিয়ে সে পানি পান করে। এটা দেখে কেনান ঘাবড়ে যায় এবং ছুটে যায় হানার কাছে, কিন্তু ততক্ষণ হানার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। কিন্তু হানা হাল ছাড়ে না। সে ওই ভদ্রলোকটির কথা অনুযায়ী কেনানকে কথাটায় আটকে রাখার চেষ্টা করছিল। আমাকে ক্ষমা করে দিও কেনান। জায়দাদ আর ক্ষমতার লোভ আমাকে এতটাই নিচে নামিয়েছিল যে আমি প্রকৃত ভালোবাসাই বুঝতে পারিনি। আমাকে আবারও ক্ষমা করে দিও, কারণ আমি তোমাকে দেওয়া কথা রাখতে পারিনি। আমি বলেছিলাম তোমাকে ছাড়া আমি আর কাউকে স্বামী হিসেবে স্বীকৃতি দেব না, কিন্তু আমি জিলানিকে বিয়ে করেছি। দয়া করে আমাকে মাফ করে দিও। আজীবন এখন থেকে আমি তোমাকে অভিশাপ দিলাম। তুমি কোনোদিন নিজের জীবনে প্রত্যক্ষ ভালোবাসা পাবে না, এমনকি তোমাকে কোনো পুরুষ ভালোবাসবে না। শুধু এই জন্মে না, কোনো জন্মেই তুমি তোমার ভালোবাসা পাবে না। দয়া করো আমাকে এই অভিশাপ দিও না। এই বলে হানা সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ঠিক তখনই কেননা খুব জোরে বিকট শব্দে চিৎকার দিয়ে ওঠে। কেনান পিছনে তাকাতেই দেখে সে ভদ্রলোকটি নিজের সর্বস্ব দিয়ে কেনানের আত্মাকে মুক্তি করার চেষ্টা করছে। তারপর সে ভদ্রলোকটিকে কেনানের মাথায় আল্লাহর পবিত্র কোরআনের কিছু অংশ জোরে চেপে ধরে ফেলে সেখানে কেনান নিঃশক্তি হয়ে পৃথিবী থেকে বিদায় নেয় এবং ওর আত্মার মুক্তির সাথে সাথে পাহাড়ি তলা গ্রাম আবারও আগের মতো জনবহুল হয়ে যায়। চারদিকে সবুজ আর সবুজ, পাহাড়ি ঝর্ণা, নদী নালা, খাল বিল সব কিছু
আগের মতো সতেজ হয়ে যায়। ভদ্রলোকটি নিজে কাজ করে চলে যাচ্ছিল, তখনই আপনার পর দাদা হেলাল খান লোকটিকে আটকায়। কে আপনি, আর কেনই বা নিজের জীবনে ঝুঁকি নিয়ে আমাদের গ্রাম রক্ষা করলেন? আমি মেজবার আলী, আমি একজন ইমাম। আমাকে স্বপ্নযুগে বিভিন্ন জায়গায় বিপদাত্তি দেখানো হয় এবং কিভাবে সে জায়গাটি বিপদমুক্ত করা যায় তার উপায় বলে দেয়া হয়। আর আপনাদের গ্রামের বিপদও আমাকে স্বপ্নে দেখানো হয়েছিল, এই জন্য আমি আপনাদের সাহায্য করেছি, এটা আমার কর্তব্য। আপনি চাইলে আমাদের গ্রামে থেকে যেতে পারেন। থেকে কি করব? আমরা আপনার উপকার স্বরূপ আমাদের গ্রামে আপনার নামে একটি মসজিদ স্থাপন করতে চাই, এবং সেই মসজিদের ইমাম হবেন আপনি। দয়া করে না করবেন না। আচ্ছা, আপনারা যখন এত করে বলছেন আমি আর না করব না। সেই মেষ বাবার আলী ছিল আমার দাদা। তিনি মারা যাওয়ার আগে আমার পিতাকে এই গ্রামের দায়িত্ব দিয়ে যান, এবং আমার পিতা মারা যাওয়ার আগে আমাকে। আমার তো আগের জন্মের কথা সবটাই মনে পড়ল, কিন্তু হানার এমন অবস্থা হলো কিভাবে? ও তো সেদিন মারা গিয়েছিল, তাহলে আবার প্রেতাত্মা হয়ে ফিরে এলো কিভাবে, তাও আবার এত বছর পর? ভুল, এত বছর পর নয়, হানা সেদিন 2 বছর পরেই ফিরে এসেছিল। মানে কিভাবে? ওই দিন পর গ্রাম আবার আগের মতো হয়ে যায়। বহুদিন এইভাবে গ্রামে সুখ শান্তি ছিল, কিন্তু একদিন রাতে জিলানি নিজের কাজ শেষ করে বাড়ি ফিরছিল, তখন দেখে রাস্তায় একজন মহিলা কান্না করছে। সেই মহিলাটি সামনে গিয়ে জিজ্ঞেস করে তার কি হয়েছে। মহিলাটি মুখ তুলতে জিলানি চমকে দেয়, কারণ সে মেয়েটি ছিল হানা। হানা জিলানির দিকে তাকিয়ে হাসছে। হঠাৎ করে হানা বাতাসে উঠতে লাগে। এটা দেখে জিলানি বলছে, কি চাও তুমি? তুমি তো মারা গেছো, তাহলে কেন ফিরে এসেছো আবার? তুই, হ্যাঁ তুই এই জন্য দায়ী। তোর জন্য কেনান আমাকে অভিশাপ দিয়েছে, যার জন্য আজ আমার এই অবস্থা। তোর কোনো ক্ষমা নেই, তোর শাস্তি একটাই, মৃত্যু। এই বলে হানা জিলানিকে সেখানে হত্যা করে। আচ্ছা হুজুর সাহেব, জিলানিও কি আবার জন্ম নিয়েছে? রনি হচ্ছে জিলানি। কি, রনি তাহলে জিলানি? হ্যাঁ, এই জন্যে বলেছিলাম আপনার বন্ধুই হবে আপনার বিপদের কারণ। রনির আপনার আগের জন্মের কথা মনে পড়েছিল, যার ফলে আপনার গ্রাম থেকে চলে গেল। সে তৌহিদকে নিজের দলে টেনে গুপ্তধনের লোভ দেখিয়ে বলায় তারা আরও পরে গ্রামে থেকে যাবে। তারপর তৌহিদ আর আব্রাহামকে কালো জাদু করে সে বট গাছের সামনে নিয়ে গিয়ে হানাকে মুক্তি করে দেয়, এবং হানার শিকার হিসেবে তৌহিদ আর আব্রাহামকে উৎসর্গ করে। এতক্ষণে আমার কাছে সবটা ক্লিয়ার হলো, বাট হানাকে ওই বট গাছে কে বা কিভাবে বন্দি করেছিল? হানাকে আপনার পর দাদা হেলাল খান আমার দাদার সাহায্য নিয়ে ওই বট গাছে বন্দি করেছিল। কিভাবে? ওই দিন হানা ডাইনি হওয়ার পর জিলানিকে হত্যা করে। তারপর থেকে প্রতিদিন গ্রামে একজন করে যুবক নিখোঁজ হয়ে যায়, এবং পরদিন সকালে তাদের ওই বট গাছের ডালে ফাঁসিরত অবস্থায় পাওয়া যায়। এইভাবে আবারও গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়তে থাকে। তখন তোমার পর দাদা ছিল এই গ্রামের জমিদার, আর তার জমিদার হওয়ার পূর্বে তার বড় ভাই কেনান খান ছিল এই গ্রামের শ্রেষ্ঠ জমিদার, কিন্তু তার অকাল মৃত্যুর পর গ্রামের দায়িত্ব হেলাল খানের উপর যায়। গ্রামের জমিদার হওয়ার কারণে তাকে এর সমাধান খুঁজতে হয়। সে আমার দাদার কাছে যায়। মেজবার আলী, যেভাবেই হোক একটা উপায় বের করতে হবে। এই গ্রামকে ওই ডাইনির হাত থেকে রক্ষা করতেই হবে। আমি যা ভাবছি সেটা করতে হলে ওই ডাইনিকে বন্দি করা যাবে, কিন্তু কি? কিন্তু যে কোনো একজন পুরুষকে নিজের জীবন বিসর্জন দিতে হবে। তাহলে আর দেরি কিসের? আমি দেব আপনার জীবন বিসর্জন। কি বলছেন এসব? আপনি এই গ্রামের কর্তা, আপনার কিছু হলে এই গ্রামের কি হবে? তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তুমি শুধু উপায় বলো। আপনাকে ওই ডাইনিকে প্ররোচন দিয়ে সামনে আনতে হবে। যেহেতু সে প্রেম প্রেয়সী ডাইনি গ্রামের যুবক ছেলেদের সাথে যৌন মিলন করার পর তাদের মেরে ফেলে, তাহলে আপনাকেও সে একই রাস্তা অবলম্বন করতে হবে। ওকে আপনার সাথে যৌন মিলন করার জন্য প্ররোচিত করবে, যাতে ও আপনার সামনে সামনে আসে। আচ্ছা, তারপর কি করব? দাঁড়ান, আগে ওর ব্যবহৃত কোনো একটা জিনিস আমার কাছে এনে দিন। তারপর হেলাল খান হানার বাড়ি থেকে হানার ব্যবহৃত চুলের কাঠিটা মেজবার আলীর কাছে নিয়ে যায়।
এই চুলের কাঠিটা আপনার এমন একজন বিশ্বস্ত মানুষের কাছে দিবেন যে যুগ যুগ পর্যন্ত এটা সামনে রাখতে পারবে। কিন্তু কেন? কারণ আজকে আপনি এই ডাইনিকে হত্যা করতে পারবেন না, তবে বন্দি করতে পারবেন। এই ডাইনির হত্যা একমাত্র আপনার ভাই কেনান খানই করতে পারবে। কিন্তু আমার ভাই যে মারা গেছে আরো 2.5 বছর আগে। সে দ্বিতীয়বার জন্ম নেবে। এই গ্রামে তাকে আবার ফিরতে হবে তার অসমাপ্ত কাহিনী সমাপ্ত করতে। আচ্ছা ঠিক আছে, এবার আপনি উপায়টা বলুন, তারপর ওকে সামনে আনার পর কি করব? ডাইনিটা আপনার সামনে আসার পর আপনি ওর দিকে এই পবিত্র জমজমের পানি ছিটিয়ে দেবেন। তারপর বাকি কাজটা আমি করব। আপনাকে কিছু করতে হবে না, আপনি আমাকে বলুন, আমি সবটা করব। না, এর পরের কাজটুকু অনেক বিপজ্জনক, আপনার জীবন সংশয় হতে পারে। হোক, তবুও আমি এই কাজটুকু করব। ঠিক আছে, তবে শুনুন, ওর দিকে জমজমের পানি ছিটিয়ে দেওয়ার পর ওই পাগলের মতো যন্ত্রণা ছটফট করবে, তখনও আপনাকে আঘাত করবে। আপনি আপনার রক্ত এই মাটির পাত্রটার ভিতরে ফেলবেন, তখন সাথে সাথে ওই ডাইনিটাও মাটির পাত্রে বন্দী হয়ে যাবে। মেজবার আলী কথা মতো পরের দিন মাঝরাতে হেলাল খান হানাকে আহ্বান করে নিজের সাথে যৌন মিলন করতে। হানা তার ডাকে সাড়া দিতে চলে আসে। হানা তার সামনে যেতে সে হানার দিকে জমজমের পানি ছিটিয়ে দেয় এবং হানা অসহ্য যন্ত্রণায় নিজে বড় বড় নখ দিয়ে হেলাল খানের পেটে ঢুকিয়ে দেয়। পেট থেকে নখগুলো বের করে এবার গলায় আঘাত করে, কিন্তু হেলাল খানও নিজের জীবনের কথা চিন্তা না করে নিজের রক্ত সেই পাত্রটাকে ফেলে এবং সাথে সাথে হানার অতৃপ্ত আত্মা সেই পাত্রে বন্দী হয়ে যায়। হানার পাত্রটাতে বন্দী হওয়ার সাথে সাথে হেলাল খান পাত্রের মুখ আটকে দিয়ে সেখানে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরদিন গ্রামের আবারও শোকের ছায়া নেমে এলো। মেজবার আলী সবাইকে সান্ত্বনা দিয়ে সেই ঘরটিকে বটগাছের ডালে বেঁধে রেখে বটগাছটি বিভিন্ন শক্তির মাধ্যমে সুরক্ষিত করে রাখে এবং জায়গাটিকে নিষিদ্ধ বলে ঘোষণা করে দেওয়া হয় যাতে কেউ এটা নষ্ট করতে না পারে। তারপর থেকে ঘটনা আজকের দিন এসে আটকালো। আলতাফ সাহেব নিজের কথা শেষ করতে করতে কেউ একজন পিছন থেকে আমার মাথায় কিছু একটা দিয়ে আঘাত করে। সাথে সাথে আমি জ্ঞান হারাই। আমার জ্ঞান ফিরতেই দেখি আমাকে কেউ সেই বট গাছের সাথে বেঁধে রেখেছে এবং আমার সামনে রনি বসে কালো জাদু করছে আর রিশা স্থির হয়ে বসে আছে। রিশা কোনো নড়াচড়া করছে না। এই তো আর কিছুক্ষণ পরই হানা সারা জীবনের জন্য রিশার শরীরে থেকে যাবে, আর কেউ হানাকে রিশার শরীর থেকে আলাদা করতে পারবেন না। আমি রনিকে উদ্দেশ্য করে বললাম, যদি কারো সাহস থাকে তাহলে আমাকে বাদ মুক্তি করুক, লড়াই হবে, দেখে কার কত জোর। আমি জানতাম রনির নিজের শক্তির উপর অনেক অহংকার ছিল, সে নিশ্চয়ই ভুল পদক্ষেপ নেবে। ঠিক আমি ঠিকই ভেবেছিলাম। রনি ভুল পদক্ষেপটাই নিল। সে আমাকে বাঁধ মুক্ত করে দিল। আমাকে বাঁধ মুক্ত করার পরই আলতাফ সাহেব দৌড়ে এলেন। সাব চুলের কাঠিটা ওইখানে পড়েছিল, আমি নিয়ে এসেছি। আমি দৌড়ে গিয়ে মাওলানা সাহেবের হাত থেকে কাঠিটা নিলাম। রনিও তার দিকে ছুটতে গিয়ে তাকে লাঠি দিয়ে মারতে থাকে। আমি ছুটে গিয়ে রিশার বুকের বাম পাশে সেই কাঠিটা গেঁথে দিলাম। সাথে সাথে ওই জায়গায় তুফান শুরু হলো। মনে হলো এক অশুভ শক্তির বিনাশ হলো। কিন্তু তখনই রিশা ছটফট করছে। আমি তাকে আমার বুকের সাথে জড়িয়ে ধরে আছি। কিছুক্ষণ পর রিশাও আমার বুকের শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরলোক গমন করলো। আমি রাগে হাতে দাঁটা দিয়ে পিছন থেকে রনিকে একটা কূপ দেই। রনিও সেইখানে মৃত্যুবরণ করে। তারপর আলতাফ সাহেবকে জিজ্ঞেস করলাম সে ঠিক আছে কিনা। এই বলে আমি কান্না করতে শুরু করি। আজ আমি সব হারালাম। একটা জেদের জন্য সবাইকে হারালাম, প্রতিটা প্রিয় মানুষকে হারালাম। আমার সাথে কেন এমনটা হলো? কি দোষ করেছিলাম আমি? এত কষ্টের মাঝেও একটা শান্তির সুবাস পাচ্ছিলাম, যেন আজ সকল অশুভ শক্তির বিনাশ করতে পেরেছি।